আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের ৩০তম পার্ট। তো গল্প শুরু করার আগে একটি কথা, আমাদের ভিডিও বা গল্প যারা পড়েন তাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সব শেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয়। নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়, সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে, গাল দুটো ফুলে উঠেছে, এখন পেট উঁচু হয়েছে, বেবির মুভমেন্ট অনুভূত হয়। ঢিলে ঢালা গোল লং জামার উপর দিয়ে উঁচু পেটটা বেশ ভালোভাবেই বোঝা যায়। চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক। নাদিয়া এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে দেখে। উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আর কত নিজেকে দেখবে, এবার তো বেডে আসা উচিত। উদয় বলে, নাদিয়া বেডে আসো। নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। উদয় আবার বলে, আসো। নাদিয়া বলে, কেন? উদয় বলে, কেন আবার? আদর করব তাই। নাদিয়া বলে, যাব না, চাই না আমার আদর। উদয় বলে, তোমার না লাগলেও আমার লাগবে, তাই দ্রুত আসো। নাদিয়া বলে, পারবো না। উদয় বলে, আসবে কি না? নাদিয়া আবার বলে, না আসবো না। উদয় আবার বলে, আসবে না? নাদিয়া বলে, না আসবো না। উদয় আবার বলে, আসবে না তুমি? নাদিয়া বলে না কিছু। উদয় বলে, নিজের ওপর কী যে রাগ হয়, আল্লাহ কবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো হব। নাদিয়া বলে, সুস্থ তো হয়েছো। উদয় বলে, আরও সুস্থ হতে হবে। নাদিয়া বলল, আস্তে আস্তে হয়ে যাবে। উদয় বলে, সেই দেরি তো সহ্য হয় না এখন। যদি পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে এসে বউকে ডাকতাম নাকি? নাদিয়া বলে, কি করতে তাহলে? উদয় বলে, বেড থেকে নেমে বড় বড় কদমে বউয়ের কাছে এগিয়ে যেতাম, সোজা পাজা কুলে তুলে নিয়ে বেডে চলে আসতাম। তারপর? নাদিয়া বলে, তারপর কি? উদয় বলে, জানো না তুমি? নাদিয়া বলে, না বললে জানবো কিভাবে? উদয় বলে, তারপর বেডে শুয়ে দিয়ে আদর করতাম, অনেক আদর। নাদিয়া বলে, অসভ্য লোক। উদয় বলে, আগেই বলেছি আমার মধ্যে ভদ্রতা সভ্যতা খুঁজতে এসো না, ওসব আমার মধ্যে নেই। এখন তাড়াতাড়ি কাছে আসো দেখি, কতকাল বউটাকে আদর করি না। নাদিয়া বড় বড় চোখ করে বলে, কতকাল? উদয় বলে, হিসেব করে রেখেছি নাকি আমি? বলেই বেড থেকে নেমে দাঁড়ায়, লাইট অফ করে ড্রিম লাইট অন করে, তারপরে এগিয়ে যায় নাদিয়ার কাছে, হাত ধরে টেনে নিয়ে আসে বেডে। নাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো, যাব না। উদয় বলে, তোমাকে যেতে কে বলেছে? আমিই তো নিয়ে যাচ্ছি। নাদিয়া বলে, একদম উল্টাপাল্টা কিছু করতে আসবে না আজকে। উদয় নাদিয়াকে বেডে উঠায়, হাত ধরে টেনে টেনে। তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয়। নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে। উদয় নিজের গায়ের টি শার্ট খুলে ফ্লোরে সরে ফেলে। তারপর নাদিয়াকে টেনে চিৎ করে শুয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে 4 হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে যায়। একটা, দুটো, তিনটে এভাবে বেশ কয়েকটা চুমু খায় নাদিয়ার ঠোঁটে। নাদিয়া উদয়ের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, সরো বলছি উপর থেকে। উদয় বলে, উল্টাপাল্টা কিছু করবো না তো বউ, জাস্ট একটু আদর করব। নাদিয়া বলে, শুধু মুখেই বলো একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না, সেই রাত থেকে জ্বালিয়ে মারছে, সরো। উদয় বলে, কি করব বউ, দোষ তো আমার না, দোষ তোমার। নিজের মাঝে কোন নেশা নিয়ে ঘুরে বেড়াও তুমি? তোমার কাছাকাছি আসলেই তো মাতাল হয়ে যায়। নিজের কন্ট্রোলে তো থাকি না, অটোমেটিক উন্মাদ হয়ে যায়। নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে উদয় নিজে উষ্ঠ দ্বারা চেপে ধরে নাদিয়ার উষ্ঠদয়। পুনরায় মিলিত হয় দুজন, ভালোবাসার সাগরে ডুবে যায় আরও একটি রাত সাক্ষী হয় দুজনের ভালোবাসার। 6 মাস হওয়ার পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে নিয়ে হসপিটালে আসে চেক আপ করানোর জন্য। জার্মানিতেও 2বার চেক আপ করিয়েছিল। ভিড় দেখে ওয়েট করতে থাকে 3জন। ওদের সিরিয়াল আসতে দেরি আছে। উম্মেহানি চৌধুরী একটা চেয়ারে বসেন। নাদিয়াকে বসতে বললে নাদিয়া বসে না। এতক্ষণ কারে বসে থেকে সে এখন আবার বসতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে আছে এক পাশে। ওর পাশেই দাঁড়িয়ে আছে উদয়। উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত, অন্য হাতে স্টিক রয়েছে। নাদিয়া এদিক সেদিক তাকায়, তখন ওর নজর আটকায় সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে। মেয়েটাকে ওর ভীষণ পরিচিত পরিচিত লাগছে, আগে দেখেছে কোথাও। মস্তিষ্কে প্রেসার দিতেই স্মরণ হয়, আরে এটা তো ওই মেয়েটা, কি যেন নাম ওর। ও হ্যাঁ, যারা। যারার আগাগোড়া পরখ করে দেখে নেই নাদিয়া, তারপর তাকায় উদয়ের মুখের দিকে। উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই। নাদিয়া উদয়ের হাত ধরে ঝাঁকিয়ে দেয়, ওই দিকে দেখো। উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। উদয় বলে, কি দেখবো? নাদিয়া বলে, আমাকে না, ওই চেয়ারের দিকে তাকাও। নাদিয়ার দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয়, সাথে সাথে চেয়ার শক্ত হয়। রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেই।
চেয়ারের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকাই। তারপর উদয় বলে, ওই ফালতু নোংরা ডাস্টবিনকে দেখার জন্য ডাকছো কেন আমাকে? ওই দিকে দৃষ্টি তাকালেও দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে, বুঝছো? তাকাবে না ওদিকে। নাদিয়া বলে, ভালোভাবে তো দেখো। উদয় বলে, দেখেছি। নাদিয়া বলে, দেখোনি তুমি ওর এমন দশা হয়েছে কিভাবে? উদয় বলে, আমি কিভাবে বলবো? নেশা করে বোধহয় ড্রাইভ করছিল, তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন চলো এখান থেকে, ওই নোংরা মহিলার ছায়াও যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে। নাদিয়া বলে, অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে এমন হয় নাকি? উদয় আবার তাকায় জারার দিকে। চোখ মুখ ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন জুড়ে জুড়ে চেহারায় পাঞ্চ করেছে কয়েকবার। ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা। ডান হাতেও কয়েক জায়গায় ব্যান্ডেজ বাঁধা, কপালেও ব্যান্ডেজ আছে। এক মনে তাকিয়ে আছে সামনের দিকে। কাকে দেখছে কে জানে, হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। যারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উত্তম মধ্যম দিয়েছে। শর্ট স্লিভ হওয়ার বাম হাতের ডান পাশের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উদয় আশেপাশে নজর বোলায়, যারার হাজব্যান্ড ইমন কোথায়? ওর বাচ্চাই বা কোথায়? যারার ফ্যামিলির কাউকেই তো দেখতে পাচ্ছে না। যারা একা এসেছে নাকি হসপিটালে? একাই আসুক আর 14 গোষ্ঠী নিয়ে আসুক, তাতে ওর কিছু যায় আসে না। নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে। এই মেয়ের অশুভ নোংরা ছায়া ওর জীবনে প্রভাব না ফেলুক। নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া আর উদয়। বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডক্টরের ভাষ্যমতে নাদিয়ার নর্মাল ডেলিভারিতেই হবে। কোনো রিস্ক নেই, শুধু ঠিকমতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে। সেই সাথে দেখে শুনে হাঁটাচলা করতে হবে। বাহিরে উম্মেহানি চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। তিনজন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্যে আগায়। উম্মেহানি চৌধুরীর চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে। মাথা কপাল সহ ব্যান্ডেজ বাঁধা, পায়ে প্লাস্টার করা, হাতেও ব্যান্ডেজ, চোখে মুখে হাতে আঘাতের চিহ্ন। পাশেই বসে আছে ওর হাজব্যান্ড। দেখে মনে হচ্ছে রেগেই আছে ছেলেটা। কোনো কিছু নিয়ে চাপার আগিসরে কথা বলছে জারার সাথে। যারা নিচের দিকে তাকিয়ে শুনছে, কিছু বলছে না। চোখ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে একটু পর পর। যারার চোখের পানি দেখে উম্মেহানি চৌধুরীর মনে একটু শান্তি শান্তিই লাগে। আর ওর অবস্থা দেখে তো আরও শান্তি লাগছে। এই মেয়ের জন্য ওনার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কি বিভীষিকাময় দিনগুলো পার করেছে ছেলেটা। এই লোভী মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে উম্মেহানি চৌধুরীর মনে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে ল্যাংড়া করেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে তো চোখ মুখের এই অবস্থা হবে না। দেখে মনে হচ্ছে সুন্দর চেহারায় কেউ অতি যত্নে নকশা এঁকেছে নিজের হাতে। আহা, চেহারার কি সুরত হয়েছে রে! সুন্দর চেহারা গেল কই? ওনার মন উসখুস করছে যারার সামনে গিয়ে চ্যাটাং চ্যাটাং করে কিছু বলতে। এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল, প্রহর বলেছে। কি করেছিল বলেছিল, A to Z সবই বলেছে প্রহর। মাকে আসতে না দেখে পেছন ফিরে তাকায় উদয়। মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা জারার দিকে তাকিয়ে আছে। কপাল ভ্রু কুঁচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে তারপর মৃদু গলায় ডাকে, মম, আসছো না কেন? ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকায় উম্মেহানি চৌধুরী। 2 কদম এগিয়ে যান ছেলের কাছে। মৃদু শব্দে বলেন, তুই একটু দাঁড়া, আমি আসছি। উদয় বলে, কেন, কোথায় যাবে, কি করবে? বাড়ি চলো, লেট হচ্ছে তো। উম্মেহানি চৌধুরী বলেন, জাস্ট কয়েক মিনিট। বলে চেয়ারে বসে থাকা জারার দিকে এগিয়ে যায়। পেছন থেকে কয়েকবার মম বলে ডাকে উদয়। তবে উম্মেহানি চৌধুরী আর পেছন ফিরে তাকান না। সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে। তাকিয়ে থাকে উদয়। নাদিয়া ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে চলেছে উম্মেহানি চৌধুরী কী করতে চাইছেন এখন। আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে বসে? প্রহর সেদিন নাদিয়ার সামনেই সব কিছু বলেছিল, যারা কি করেছে উদয়ের সাথে এবং কি বলেছিল। সেদিন উম্মেহানি চৌধুরী রাগে ফুসফুস করছিলেন। একে তো দেবরের মেয়ের উপর রেগে বুম হয়েছিল, তার উপর জারার কথা শোনার পর ওনার ইচ্ছে করছিল জারার বাড়িতে গিয়ে 2-4 ঘা লাগিয়ে দিয়ে আসতে। নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় জারা। মুখের সামনে উম্মেহানি চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেজা চোখ মুখ ছোটো হয়ে যায়। ইমন নিজেও চোখ তুলে উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়। উম্মেহানি চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জারাকে বলে, কেমন আছো জারা? কি হয়েছে তোমার? চোখ মুখের এমন বেহাল দশা কেন? অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা। উম্মেহানি চৌধুরী আবার বলেন, কথা বলবে না নাকি আমার সাথে? তারপর চোখ তুলে তাকায় যারা। উম্মেহানি চৌধুরী বলেন, তোমাদের দুজনকে দেখছি, তোমাদের বেবি কোথায়? নিয়ে আসনি হসপিটালে? আবার চোখ নামিয়ে নেয় যারা। ইমন জারার মুখের দিকে তাকিয়ে আবার উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়। তারপর বলে, বেবি আসবে কোথা থেকে? দুনিয়ায় আসতে দিলে তো থাকবে। পেটে থাকতেই তো মেরে ফেলেছে আমার সন্তানকে। এখন তো ইচ্ছে করছে ওর গলা চেপে মেরে ফেলি। উম্মেহানি চৌধুরী বলেন, কেন বাবা, কি হয়েছে? কি হয়নি বলুন? একে বিয়ে করে জীবনটা শেষ। উদয় বেঁচে গেছে ওকে বিয়ে না করে। এটাকে না গিলতে পারছি আর না ফেলতে পারছি। গলার মধ্যে কাটার মতো আটকে আছে। ইচ্ছে তো করছে পাছায় লাথি দিয়ে জীবন থেকে সরিয়ে দেই। এত মারার পরেও কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে। কই মাছে প্রাণ কি আর সহজে বের হতে চায়? শেষের কথাগুলো আস্তে আস্তেই বলে।
তবে উম্মেহানি চৌধুরী আর যারা স্পষ্টই শুনতে পায়, নিজেকে অন্যর সামনে অপমান করতে দেখে যারা মুখ খুলে বলে, তুমি আমাকে এভাবে পাবলিকলি অপমান করতে পারো না ইমন, শুধু আমার দোষ দিচ্ছ যে, তুমি নিজে কি, নিজে ধোয়া তুলসী পাতা নাকি? ইমন বলে, একদম কথা বলবি না নষ্ট মহিলা, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি। কোন শয়তান যে আমার ঘাড়ে উঠে বসেছিল যে তোর মতো শয়তানকে বিয়ে করে ফেললাম। তোকে কম ভালোবেসেছিলাম রে, কিন্তু তুই কি করেছিস আমার সাথে? আমার খেয়ে আমার পরে আমার টাকায় ফুর্তি করে তুই অন্যর বেড গরম করেছিস দিনের পর দিন। শেষের কথাগুলো শুনে উম্মেহানি চৌধুরী মনে হলো ওনার কানে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। ইমন উম্মেহানি চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এই শয়তান মহিলা আমার দুটো সন্তানকে খুন করেছে, আমার টাকা খেয়ে পরে অন্যকে সঙ্গ দিয়েছে দিনের পর দিন, আর আমি টের পাইনি কিছুই। উদয়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় 3বার অ্যাবর্শন করেছিল। এতবার অ্যাবর্শন করার পরে ওই মহিলা কিভাবে বেঁচে আছে, সুস্থ আছে, সেটাই আশ্চর্যের বিষয়। কচ্ছপের থেকেও এর আয়ু দীর্ঘ আর শক্ত বোধ হয়। উম্মেহানি চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে, যারা নিচের দিকে তাকিয়ে আছে। যা কাম কুকাম করেছে এত বছর ধরে সব ফাঁস হয়ে গেছে। ওর ফ্যামিলি তো ওকে আর বাড়িতে তুলবে না, সারা জীবনের জন্য মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মেয়ের জন্য কত অপমান হতে হয়েছে ওর বাবা মায়ের, মান সম্মান সব বালির সাথে মিশিয়ে দিয়েছে, ত্যায্য করেছে এই কন্যাকে তারা। ইমন সব জানার পর রাগে খুবই উড়াধুরা মেরে যারাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। বউয়ের সামনে মিউ মিউ করতে থাকা ইমন এখন বাঘের মতো গর্জন করে সবসময়। এখানে শুধু যারার একার দোষ না, ইমনেরও দোষ আছে। ইমন নিজেই বউকে নিয়ে বিভিন্ন পাবে, বারে, নাইট ক্লাবে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন ছেলেদের সাথে মেশার সুযোগ করে দিয়েছে। যারা রূপ সৌন্দর্য দেখে এতই পাগল হয়েছিল যে বউ যা যা বলেছে তাই করেছে চোখ বন্ধ করে। ইমন যে ধোয়া তুলসী পাতা তাও না, ও নিজেও বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু বিয়ের পর সেরকম কিছু আর করেনি। তবে সুন্দরী মেয়ে দেখলে কোনো জোর ঠিকই দিত। উম্মেহানি চৌধুরী একবার যারা তো আরেকবার ইমনের দিকে তাকায়। উদয় কি কোনোভাবে যারা সব কিছু জেনে গিয়েছিল? সেজন্যই কি দ্বিতীয়বার যারার মুখ দেখতে চায়নি আর? যারা উদয়ের কাছ থেকে চলে যাওয়ার পর সবাই যখন যারাকে বুঝিয়ে সুঝিয়ে আবার উদয়ের জীবনে নিয়ে আসতে চাইছিল, তখন উদয় কি এই কারণেই বলেছিল ওকে চাই না আমার লাইফে, ওর মুখটাও দেখতে চাই না, আজকের পর থেকে ওর নাম উচ্চারণ করবে না আমার সামনে। উদয়ের রাগী স্বরে বলা কথাগুলো শুনে কেউ আর যারাকে ওর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। সেই রাতেই উদয়ের অ্যাটাক হয়, আর তার রেশ বয়ে বেড়াতে হলো এতগুলো দিন। বেশি আঘাত পেয়ে কি ছেলেটার এই অবস্থা হয়েছিল? যারার সাথে সম্পর্কে থাকা অবস্থায় যারার নাম শুনলেই উদয়ের ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা দেখা যেত। যখন যারা যা বলতো তাই করতো, যারার প্রতি ছিল সীমাহীন বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু সেই বিশ্বাস আর ভালোবাসা সেদিন হসপিটালের কেবিনে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘৃণায় রূপ নেয়। সবাই ভেবেছিল যারা উদয়কে ছেড়ে চলে যায় উদয়ের অ্যাটাক হয়েছিল, কিন্তু অ্যাটাক হয়েছিল তো যারার বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে। যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসলো, তার বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিল না উদয়। তাই তো সেদিন দ্বিতীয়বারের মতো মরণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। ভাগ্য ভালো হয় বেঁচে ছিল সেবারেও। তো ধন্যবাদ সবাইকে, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।